স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আছি আমি লাইবা জান্নাত। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে জানাবো পুরো খবর। শাহবাগে লং মার্চ কর্মসূচিতে পুলিশি হামলার অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন প্রকৌশল শিক্ষার্থীরা। সরকার গঠিত কমিটি প্রত্যাখ্যানও করেছেন তারা। তবে পুলিশ বলছে শিক্ষার্থীদের আন্দোলনে বাধা দেয়া হয়নি। যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে তাদের বাধা দেয়া হয়েছে। এদিকে রাতে রেল ভবনে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেন 3 উপদেষ্টা। তবে আলোচনায় কোনো সিদ্ধান্ত আসেনি। প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলন অবশেষে সাউন্ড গ্রেনেড আর জল কামান পর্যন্ত গিয়েছে। শিক্ষার্থীরা শাহবাগের অবস্থান থেকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে পুলিশ। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে, নিক্ষেপ করা হয় সাউন্ড গ্রেনেড, জল কামানো দাগা হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ও শাহবাগ মোড় ঘিরে অবস্থান নেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন হামলার ঘটনায় সরকারকে ক্ষমা চাইতে হবে। প্রজ্ঞাপনের মাধ্যমে গঠন করা সরকারি কমিটি প্রত্যাখ্যানের কথাও জানান তারা। কোটা আছে যারা হচ্ছে 10 গ্রেডে, ওরা যাতে 9 গ্রেডে প্রমোশন নিয়ে যেতে পারে, কিন্তু আমরা ওটা চাই না। ওখানে শুধু বিসিএস যারা খালি তারাই যাতে, বিএসসি যারা তারাই যাতে ওখানে যেতে পারে। 6 মাস ধরে আমাদের 3 দাবির পক্ষে সরকারের পক্ষ থেকে কোনো পজিটিভ রেসপন্স না পাওয়ার পরে আমরা কিন্তু খুব সহজ 2টা দাবি নিয়ে শাহবাগে এসেছি। সেখানে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত সেখান থেকে সরব না ইনশাআল্লাহ। এদিকে রমনা ডিসি বলেন আন্দোলনে বাধা দেয়া হয়নি, কিন্তু যমুনার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে আটকে দেয়া হয় শিক্ষার্থীদের। ওদের নেতৃত্বের সাথে আমার কথা হচ্ছিল, তো ওরা বলতেছিল যে স্যার আমরা আধা ঘন্টা এখানে সর্বোচ্চ থাকবো, যদি এর মধ্যে প্রজ্ঞাপন জারি না হয় তাহলে কিন্তু আমরা সচিবালয় অভিমুখে চলে যাবো। হুট করে তারা কিন্তু যে যমুনার দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে আমাদের যে ব্লকেট আছে এখানে দৌড়ায় তারা সব চলে আসলো। আমরা জানি না, আমরা পিছনে পিছনে দৌড়ে আসছি। এখানে ব্লক ভাঙছে, ভাঙার পরে তারা একেবারে যমুনা যে মাননীয় প্রধান উপদেষ্টা বাসভবন অবধি চলে গেছে। এরপর আমরা ওয়াটার ক্যানন নিয়ে এসে পানি মেরে হালকা ডিসপার্স আমরা করেছি। এর আগে 3 দফা দাবি আদায়ে লং মার্চ টু ঢাকা কর্মসূচিতে যোগ দিতে শিক্ষার্থীরা বুয়েট থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল। আরিফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান। বুধবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে তিনি বলেন, জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের সড়ক ছাড়ার আহ্বানও জানান তিনি। এবং যারা এইভাবে নির্মমভাবে আমার শিক্ষার্থীদের উপর আঘাত ফেলেছে তাদের শাস্তির ব্যবস্থা করে। দর্শক, শাহবাগে রয়েছেন আমাদের সহকর্মী জুবায়ের সানি, যুক্ত হচ্ছে তার সঙ্গে। সানি, আজ সারাদিনই শাহবাগে তো বেশ উত্তপ্ত পরিস্থিতি ছিল, এখন কেমন দেখছেন? লাইবা, এই মুহূর্তে কিন্তু শাহবাগে কিন্তু এখনো যে আন্দোলন সেটি কিন্তু চলছে এবং কিছুক্ষণ আগেই শিক্ষার্থীদের প্রতিনিধি দল তারা বৈঠক করে এসেছেন 3 জন উপদেষ্টার সঙ্গে। এখন তারা সেই বিষয়ে ব্রিফ করবেন, কিন্তু যতটুকু আমরা জানতে পারছি যে এই বৈঠক থেকে আসলে ফলপ্রসূ কিন্তু কিছু হয়নি। এখন দেখতে পাচ্ছি যে ডিএমপি কমিশনার তিনি এখানে এসেছেন এবং শিক্ষার্থীরা যেটি বলছেন যে ডিএমপি কমিশনার এখানে তাদের সঙ্গে কথা বলবেন এবং শিক্ষার্থীদের যে আজকের যে পুলিশের সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই বিষয়ে তিনি ব্রিফ করবেন এবং সে বিষয়ে তিনি যেটি বলছেন যে তিনি দুঃখ প্রকাশ বা যে ব্যবস্থা সেটি তিনি নেবেন। তো এখনই ডিএমপি কমিশনার তিনি কথা বলবেন এবং আমরা সরাসরি আসলে ডিএমপি কমিশনারের বক্তব্য যখন শুরু হবে আমরা সরাসরি তার বক্তব্যটি শোনার চেষ্টা করব। কিন্তু এখন পর্যন্ত যে তথ্য, শিক্ষার্থীরা কিন্তু তাদের দাবিতে এখনও অনড় রয়েছেন এবং তাদের যে দাবিগুলো রয়েছে মোটামুটি সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টার যে ক্ষমা চাওয়ার বিষয়টি সেটি রয়েছে এবং সেই স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকেই কিন্তু ডিএমপি কমিশনার তিনি এসেছেন এবং এসেছেন এবং আমরা
চাই যে ডিএমপি কমিশনার তিনি এখানে আসলেন, তিনি কথা বলবেন এবং দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের মধ্যেও কিন্তু যে ক্ষোভ সেটি কিছুটা রয়েছে, কারণ দুপুরের দিকে শিক্ষার্থীদের উপরে কিন্তু পুলিশের সঙ্গে যে সংঘর্ষের পরে কিন্তু তাদের প্রায় 50 থেকে 60 জন শিক্ষার্থী আহত হন। এখন আমরা দেখতে পাচ্ছেন যে মাত্রই ডিএমপি কমিশনার তিনি আসছেন, তিনি হয়তোবা কথা বলবে, কিন্তু তার শিক্ষার্থীদের দাবির যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু এখনো কোনো সমাধান হয়নি। আমরা অপেক্ষা করছি যে ডিএমপি এবং ডিএমপি কমিশনার কথা বলবেন, সেই বিষয়টি নিয়েই আসলে আমরা অপেক্ষা করছি এবং তিনি হয়তোবা এখনই কথা বলছে। আমরা একটা সরাসরি ডিএমপি কমিশনারের বক্তব্যটি শুনে আসছি। বলেন স্যার, স্যার মাইকটা কাছে স্যার, আমার ছেলের বয়স তোমাদের বয়সের চেয়ে বেশি, তো এই তোমাদের এই কষ্ট আমাকেও কষ্ট দেয়। আমি এটার একটা শেষ চাই। আমি 2টা কথা বা 3টা কথা বললে চলে যাব। তোমরা সারাদিন কষ্ট করছো, 5টা মিনিটও লাগবে না, আমি 3টা কথা বলে চলে। 1 নাম্বার কথা হলো যে রংপুরে যে ঘটনা, রংপুরের মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাথে আমি এইখানে আসার আগে কথা বলছি। কথা বলে সেখানে একটা জিডি হয়েছে, এই জিডির আসামিকে ধরার জন্য ওনার সাথে কথা বলছি। উনি আমাকে কথা দিছে যত দ্রুত সম্ভব সেই আসামিকে উনি ধরে দিবেন। 2 নাম্বার হলো যে আজকে হোটেল ইন্টারকনের সামনে যে অপ্রীতিকর ঘটনা হয়েছে, সেই জন্য আমি এই ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে অত্যন্ত দুঃখিত এবং দুঃখ প্রকাশ করছি। স্যারকে বলতে দে। 3 নাম্বার হচ্ছে আজকের এই অপ্রীতিকর ঘটনার জন্য আমি একটি তদন্ত কমিটি আগামীকাল গঠন করব। তোমাদের সকলকে অনেক অনেক স্নেহ, ভালোবাসা এবং তোমরা ভালো থাকো, আমি এই কামনা করি। দর্শক, শাহবাগে কথা বলছিলেন ডিএমপি কমিশনার, আমরা শুনছিলাম তার বক্তব্য। পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় উত্তাল রাজশাহী ও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। বিচারের দাবিতে দুপুর থেকে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাখেন রুয়েট শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। এদিকে চট্টগ্রামেও বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করেন চুয়েট শিক্ষার্থীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। পুলিশের সঙ্গে বুয়েট শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার প্রতিবাদে রাজশাহীর তলাইমারি মোড়ে ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করেন রুয়েট শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, 3 দফা দাবি আদায়ে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ আন্দোলন করলেও তা বাস্তবায়ন হয়নি। হামলাকারীদের বিচার ও 3 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
এদিকে একই দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যদি আমাদের ইন্টারিম আমাদের দাবি আজকের মতো মেনে না নেয়, আমরা এই ব্লকেট কর্মসূচি হয়তো সামনে আরো এগিয়ে নিয়ে যাব। এই 3 দফা দাবি যদি ইন্টারিম সরকার দ্রুত সময়ে বাস্তবায়ন করতে না পারে, আমরা আরো বৃহৎ অর্থাৎ স্কুল কলেজ শিক্ষার্থী যারা স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার হবে তাদেরকে নিয়ে সেই জুলাই বিপ্লবের মতো সংগঠিত করে সবাইকে নিয়ে আমরা ঢাকা টুল আরো বড় ধরনের লং মার্চ এবং পুরো ঢাকা চট্টগ্রাম অচল করে দেওয়ার আমরা কর্মসূচি পালন করব। প্রায় 2 ঘন্টা পর আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক ছাড়লে যান চলাচল স্বাভাবিক হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আগামী জাতীয় নির্বাচনের খসড়া রোডম্যাপ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামীকাল সেই রোডম্যাপ ঘোষণা করা হতে পারে। ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছেন, বৃহস্পতিবার রোডম্যাপের ব্যাপারে বিস্তারিত তথ্য জানাবে কমিশন। এদিকে শেষ হলো সীমানা পুনর্নির্ধারণের 4 দিন ব্যাপী শুনানি। 300 আসনের চূড়ান্ত সীমানার সিদ্ধান্ত শিগগিরই জানাবে ইসি। বেশ জোরে সোরেই এগুচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে 2026 সালের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন। 2026 সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন। সেই ঘোষণা অনুযায়ী প্রস্তুতি এগিয়ে রাখছে কমিশন। এরই মধ্যে নির্বাচনী রোডম্যাপের খসড়া চূড়ান্ত করেছে ইসি, যেখানে ভোটার তালিকা আইনের সংস্কার, অংশীজনদের সঙ্গে সংলাপ, সরঞ্জাম কেনাকাটা, আইন শৃঙ্খলা সভা সহ তফসিলের আগে পরের প্রস্তুতির তালিকা থাকবে। ইসি সচিব আখতার আহমেদ জানান, ভোটের রোডম্যাপের বিস্তারিত জানা যাবে বৃহস্পতিবার। আমরা যে কর্মপরিকল্পনাটা করেছি সে কর্মপরিকল্পনাটা আপনাদেরকে জানাবো। ঢাকার বাইরে থাকার কারণে এই মতো একটু পিছিয়ে গেছি, তো এটা করেছে আমার সম্ভবত আমার টেবিলে এখন আছে। আগামীকালকে পর্যন্ত একটু অপেক্ষা করেন না, আমি আপনাদেরকে যথাসম্ভব শীঘ্রই এটাকে করব, কারণ এটার সাথে অনেক কিছু সম্পর্কিত আছে। এই তাগিদটা আমরাও বুঝি। এর আগে চতুর্থ দিনের মতো নির্বাচন কমিশনে চলে সীমানা পুনর্নির্ধারণের শুনানি। প্রথম ভাগে হয় পঞ্চগড়, রংপুর, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও পাবনা জেলার শুনানি। দ্বিতীয় ধাপের শুনানিতে ছিল সিলেট, টাঙ্গাইল, জামালপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর জেলা। ন্যায় বিচার করা হয়, অর্থাৎ পূর্বের অবস্থানে ফিরে নেওয়া হয়। এই দাবিটি আমরা আজকে ইলেকশন কমিশনের কাছে রেখেছি। আমরা আগে যে ছিলাম ফরিদপুর 4, সদরপুর 4 প্রদর্শন এবং ভাঙ্গা 5 ওটাই থাকবে। জনগণের ইচ্ছা এবং প্রশাসনিক সুবিধা এগুলো সবগুলোকে পদদলিত করে এটা করা হয়েছিল, কারণ ছিল পলিটিক্যাল। শুনানি শেষে ইসি সচিব জানান, 33 জেলার 84টি সংসদীয় আসনের শুনানি হয়েছে। 4 দিনের শুনানিতে 1893টি দাবি ও আপত্তি শুনেছে নির্বাচন কমিশন। শীঘ্রই জানানো হবে সীমানার চূড়ান্ত সিদ্ধান্ত। এই যে মতামত যেটা পেয়েছি সেগুলো আমরা লিপিবদ্ধ করেছি এবং লিপিবদ্ধ করে এখন আমরা পর্যালোচনা করে যত সম্ভব শীঘ্রই আমরা চূড়ান্ত তালিকাটা প্রকাশ করব। সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের শুনানি শেষে নির্বাচনী প্রস্তুতির দৌড়ে আরও এক ধাপ এগিয়ে গেল নির্বাচন কমিশন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। সরকারের ভেতরের একটি মহল নির্বাচন বানচালে কাজ করছে। পাশাপাশি বাংলাদেশের নির্বাচন বানচাল করতে দিল্লিতে শেখ হাসিনাকে এস আলম 2,500 কোটি টাকা দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় এসব অভিযোগ করেন তিনি। তাই জটিলতা তৈরি না করে সংস্কার শেষে ঘোষিত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এই স্মরণ সভা, যেখানে তার জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনরা। কাজী জাফর আহমেদ ভাইয়ের প্রতি এ সময় কাজী জাফর আহমেদের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, আগামী নির্বাচন বানচালে নানামুখী ষড়যন্ত্র চলছে। এমনকি প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিলেও সরকারের ভেতর থেকে গণতন্ত্রের পক্ষের শক্তিদের ক্ষমতার বাইরে রাখার চেষ্টা চলছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজকে কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য, নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে ধরেছে। সরকারের ভেতরে একটা মহল, তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি
তারা যেন আসতে না পারে। বিএনপি মহাসচিবের অভিযোগ, ভারতের দিল্লিতে শেখ হাসিনার সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে এস আলম। একজন ব্যক্তি যিনি বাংলাদেশের বিখ্যাত ব্যাংক লুটের জন্য তিনি ২৫০০ কোটি টাকা দিয়েছেন হাসিনাকে। আমি দেখা করি না এস আলম, এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। নির্বাচন বিরোধী সব ষড়যন্ত্র প্রতিহত করতে দ্রুত সংস্কার শেষ করে ভোটের পরিবেশ তৈরিতে সরকারের প্রতি তাগিদ দেন তিনি। একই সঙ্গে বর্তমান বাস্তবতায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন, রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। ইউটিউবার তৌহিদ আফ্রিদি আটকের পর থেকে বের হচ্ছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ফ্যাসিবাদকে কালচারালি টিকিয়ে রাখার পাশাপাশি নারীদের জিম্মি করে নানা অনৈতিক কাজে লিপ্ত করার বিষয়গুলো উঠে আসছে সামনে। ঠিক যেমনভাবে সামনে উঠে এসেছে আলোচিত মুনিয়া ইস্যু। অনুসন্ধানী সাংবাদিক ইলিয়াস হোসাইনের অনুসন্ধানে বেরিয়ে এসেছে মুনিয়ার সঙ্গে আফ্রিদির ঘনিষ্ঠতা। সংশ্লিষ্টরা বলছেন, ফ্যাসিবাদী মিথ্যাকে সত্যের রূপ দিতে আফ্রিদিকে আড়াল করেছিল ডিবি হারুন, আনিসুল হক আর কামাল গংরা। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সত্য কখনো চিরকাল গোপন থাকে না, বলা ভালো গোপন রাখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমানে টক অফ দ্য টাউন ইউটিউবার তৌহিদ আফ্রিদির নারী ঘটিত নিষ্ঠুরতা তার প্রমাণ। গণমাধ্যমে একজন অসহায় নারীর সাক্ষ্য প্রমাণে উঠে এসেছে নারী লিপসু আফ্রিদির ভয়ঙ্কর কর্মকাণ্ড। মুনিয়া নামে যে একটা মেয়ে আছে, ওর সাথে ওর সম্পর্ক। তো আমি এটা জেনে ওর সাথে আমি একটু রাগারাগি করি, কারণ এটা স্বাভাবিক, আমার একটু খারাপ লাগতেই পারে। আমি যেহেতু ওকে ভালোবেসে ফেলেছি, তো ওকে আমি বলার পরেও আমার সাথে খুব বাজে ভাবে রিয়েক্ট নেয়। বলে যে, একসময় এরকম বলে যে মুনিয়ার যেরকম অবস্থা হয়েছে আমার ঠিক সেরকম অবস্থা হবে। না, আমি মানে মাত্র ইন্টারকন্টিনেন্টাল থেকে বেরোচ্ছি। হ্যাঁ, আমার কথা হচ্ছে আমি আসতে পারবো, কোনো সমস্যা নেই, কিন্তু আমি একটু ড্রাঙ্ক। চলবে হবে না, সমস্যা কি? ভুক্তভোগী নারীকে আফ্রিদির দেয়া এই হত্যার হুমকি প্রমাণ করে মুনিয়া ইস্যুতে তার প্রত্যক্ষ ও পরোক্ষ সংশ্লিষ্টতা রয়েছে। কিন্তু শুরু থেকেই আফ্রিদিকে আড়াল করা হয়েছে সকল রকম অভিযোগ ও তদন্ত থেকে। এই কাজের মাস্টার মাইন্ড হিসেবে কাজ করেছে ডিবি প্রধান তথা ভাতের হোটেলের হারুন, বাংলার কসাই খ্যাত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও তার কথিত প্রেমিকা তৌফিকা করিম সিন্ডিকেট। বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে মুনিয়া হত্যা মামলা দায়ের ও পরবর্তী 14 ঘন্টার মধ্যে এ বিষয়ে আদালতের নির্দেশ আসে। এসবই ছিল কামাল, হারুন, আফ্রিদি গংদের ক্ষমতার তেলেসমাতি। এমন কোনো অপরাধ নেই যা এই সিন্ডিকেট অর্থের জন্য করেনি। মুনিয়ার সাথে আফ্রিদির অডিও ফাঁস হওয়ার পর একটা জিনিস সকলেই চিন্তা করছে, মুনিয়ার সাথে পরিচয় ও ছবি থাকার কারণে যদি কাউকে অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা হয়, তবে মুনিয়ার সাথে এত ঘনিষ্ঠ কথোপকথন থাকার পরেও সন্দেহের তালিকায় কেন ছিল না আফ্রিদি? শুধু তাই নয়, ঘটনার দিন মুনিয়া ও তার বোন তানিয়ার সাথে ফোনালাপ হয় ইফতারির পর শপিং এ যাওয়ার। ইফতারির পর তানিয়া এসে দেখে মুনিয়া আত্মহত্যা করেছে। মাগরিবের পর ঘটা একটি ঘটনা এশার নামাজের আগেই হত্যা মামলায় রূপ নেয়। বাংলাদেশে এর আগে এত দ্রুত সময়ের মধ্যে মামলার ঘটনা দ্বিতীয়টি নেই। এছাড়াও নিহতের পরিবার মামলা করতে ইচ্ছুক ছিল না বলেও জানা যায়। তবে কারা তাদের প্ররোচিত করলো? বিশেষ গোষ্ঠীটি কি এই আত্মহত্যাকে পুঁজি করে ব্যবসা করতে চেয়েছে? এদিকে ভোরের আলো ফোটার আগেই মামলার আসামি হয়ে যান সায়েম সোবাহান আনভীর। আদালত থেকে আসে দেশ ত্যাগের নিষেধাজ্ঞাও। আইনের এত দ্রুত বাস্তবায়নের নেপথ্যে নায়ক স্বয়ং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, যিনি আফ্রিদি হারুন কামাল সিন্ডিকেটের অন্যতম সদস্য। এই দৃশ্যপট প্রমাণ করে ফ্যাসিবাদের প্রশাসন ও তাদের আনিস, কামাল, হারুন এজেন্টরা অর্থের জন্য গত 15 বছর ধরে করেছে গুপ্ত হত্যা, মিথ্যা মামলা, সামাজিকভাবে হয়রানি, গুম করা, জমি বা সম্পদ দখল সহ সবকিছুই। যারা এর শিকার তারা বিচার চাইবে কার কাছে? ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিউজ 24 সংবাদে নিচ্ছে একটি বিরতি, সাথেই থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে।
ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে প্রচারণার উত্তাপে আজও মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। প্রার্থীদের পদচারণায় ভিন্ন আমেজ ক্যাম্পাসে। 9 সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য এই নির্বাচন ঘিরে প্রার্থীরা ভোটারদের কাছে নিজেদের ইশতেহার তুলে ধরে ভোট চান। তবে প্রচারণার শুরুতেই আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে বিভিন্ন প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের বিরুদ্ধে। ডাকসু নির্বাচনের প্রচারণার দ্বিতীয় দিনে সকাল থেকেই ক্যাম্পাসের প্রতিটি কোণে নির্বাচনী আমেজ। মধুর ক্যান্টিন, টিএসসি, কলাভবন সহ সর্বত্রই প্রার্থী ও তাদের সমর্থকদের আনাগোনা। প্রার্থীরা ব্যস্ত নিজ নিজ ইশতেহার ভোটারদের কাছে তুলে দিতে। অন্যদিকে ডাকসু ফর চেঞ্জ এবং প্রতিরোধ পর্ষদ অভিযোগ করেছে যে নির্বাচনে এখনো সবার জন্য সমান সুযোগ তৈরি হয়নি। অভিযোগ, কয়েকটি বিশেষ প্যানেল প্রচারণায় বাড়তি সুবিধা পাচ্ছে। আজকে 24 ঘন্টা হয়ে গেছে, এখন পর্যন্ত এই নির্বাচন কমিশনার কোনো সিদ্ধান্ত দিতে পারতেছে না। ফোন বন্ধ, কল দিলে কল ধরে না। এখানে বাকচাষ বলেন, ছাত্র শিবির বলেন, ছাত্র দল বলেন, এরা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে। এবং তার বাইরেও আমরা দেখতে পাচ্ছি যে স্বতন্ত্র নামে যাদেরকে আমরা এখানে চিনতেছি, উমামা ফাতেমার প্যানেল, তাদের বিরুদ্ধেও নানান রকম অভিযোগ আছে। আমরা দেখেছি শুধুমাত্র নির্বাচন কমিশন আচরণবিধি সেট করার মধ্যে সীমাবদ্ধ থাকেন, কিন্তু কে আচরণবিধি লঙ্ঘন করলো, কে কি করলো সেটা তাদের দর্তব্যের বিষয় না। এদিকে বিকেলে রেজিস্টার্ড বিল্ডিং এর সামনে ক্যাম্পাসের সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করে শিবির সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। নির্বাচন কমিশনকে আগের দিন ফোন দিয়ে বলেছিলাম যে আমরা কি এরকম পারবো কিনা, যে ফ্রেমে লাগিয়ে ব্যানার লাগাতে পারবো কিনা, যেহেতু ইউনিভার্সিটি স্থাপনা ক্ষতি করবো না, আমরা নিজেরাই ফ্রেম বানাবো, ফ্রেমে স্ট্যান্ড বাই সেগুলো লাগাবো। তখন বলছিল যে হ্যাঁ তোমরা পারবা। কেন যেন কোথেকে যেন ওহি আসে, হঠাৎ করে রাত 3টা বাজে 1টা বাজে সার্কুলার দেয়। ঠিক এখানেও সেম, হঠাৎ করে গভীর রাতে নোটিশ আসছে সবগুলো সরিয়ে ফেলতে হবে। ছাত্রদল সমর্থিত প্যানেল এদিন কিছুটা নিভৃতে প্রচারণা চালিয়েছে। নির্বাচন কমিশনে গিয়ে বুথ বাড়ানো এবং সাইবার নিরাপত্তা নিশ্চিত করা সহ বিভিন্ন দাবিতে একটি অভিযোগপত্র জমা দেয় তারা। হল সংসদ এবং ডাকসু দুটা মিলিয়ে প্রায় 41টি ভোট দিতে হবে। প্রতিটা ভোটারের প্রায় 8 থেকে 10 মিনিট সময় লেগে যেতে পারে। তো এটা নিয়ে ছেলেদের মেয়েদের মধ্যে আতঙ্ক এবং শঙ্কা কাজ করছে যে 8-10 মিনিট লাগবে ভোট দিতে, একটা ভোট কেন্দ্রে এত হাজার ভোটার, আর একটা হচ্ছে যে আমরা কিভাবে এই ভোটটা দিব এত অল্প সময়ের মধ্যে। যেই সময় আমাদের দরকার ছিল প্রচারণা করা, শিক্ষার্থীদের কাছে যাওয়ার, কিন্তু দিনের বড় একটি অংশ কেটে যাচ্ছে এই লেভেল প্লেইং ফিল্ড নষ্টের অভিযোগ দিতে দিতে, কিন্তু কোনো প্রতিকার আমরা দেখছি না। আপনারা দেখেছেন গতকালকে আনুষ্ঠানিক প্রচারণা শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠন এবং স্বতন্ত্র প্রার্থীরা আচরণবিধি সুস্পষ্টভাবে লঙ্ঘন করেছে বিভিন্ন ব্যানার, পোস্টার, ফেস্টুন লাগিয়ে। 24 ঘন্টা পেরোলো, এখন পর্যন্ত কিন্তু আমরা সেই ব্যানার, ফেস্টুন দেখতে পাচ্ছি। ভিপি প্রার্থী জালাল আহমেদ ওরফে জালামুই জালালের বিরুদ্ধে হত্যা চেষ্টার গুরুতর অভিযোগ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশন জানান, আনুষ্ঠানিক অভিযোগ পেলে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। মামলা হোক যেটাই হোক, আমাদের কাছে আগে তার বিরুদ্ধে অভিযোগটা আসতে হবে। হল থেকে এই পর্যন্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসে নাই। আমরা গতকাল আচরণবিধি লঙ্ঘনের টাস্ক ফোর্স গঠন করেছি। সেখানে যদি তার বিরুদ্ধে অভিযোগটা আসে, টাস্ক ফোর্স বসে সিদ্ধান্ত নেবে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে সক্রিয় ছিল কমিশন। প্রার্থীদের প্রচারণায় ব্যবহৃত পিভিসি, কাপড় বা অন্যান্য মাধ্যমে তৈরি ব্যানার, ফেস্টুন ও বোর্ড সরানো হয় কমিশনের নির্দেশে। আমরা আজকে আদেশ পেয়েছি, সেই আদেশ অনুযায়ী আমরা এটা সরিয়ে নিচ্ছি। নির্বাচন কমিশন আমাদেরকে এমন আদেশ দিয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী এবারের ডাকসু নির্বাচনে কেন্দ্রীয় 28টি পদের জন্য মোট 471 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, আর হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করবে 1035 জন প্রার্থী। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা। রাকসু নির্বাচন ঘিরে কিছুতেই যেন পিছু ছাড়ছে না বিতর্ক। আবারও পরিবর্তন করা হয়েছে রাকসু নির্বাচনের ভোটের তারিখ। 28 সেপ্টেম্বরের পরিবর্তে 25 সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারণ করা হয়েছে। রাতে নির্বাচনী কমিশনের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে দুপুরে নির্বাচন কমিশন নির্ধারিত 15 সেপ্টেম্বরের পরিবর্তে 28 সেপ্টেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে। তবে 28 সেপ্টেম্বর হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মহাষষ্ঠীর দিন থাকায় রাকসুর ভোট গ্রহণের তারিখ আবারও পরিবর্তন করা হবে। রাকসুর প্রধান নির্বাচন কমিশনার ডক্টর অধ্যাপক এফ নজরুল ইসলাম জানান, ভোটের ডেট নির্ধারণ করার সময় মহাষষ্ঠীর বিষয়ে জানা ছিল না, তাই নির্বাচন কমিশন আবারও বৈঠকে বসে সিদ্ধান্ত নেয়। যে সময়টা সেইটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার স্থায়ী সমাধানে বাতিলের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। বুধবার শুনানিতে সর্বোচ্চ আদালত বলেন, এই ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চান তারা।
অ্যাটর্নি জেনারেল বলেন, এই ব্যবস্থা বাতিল করা ছিল ক্যান্সারের মতো। সব পক্ষেরই আশা গণতন্ত্রকে সুসংহত করতে আবারও ফিরবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ভেঙে দিয়ে গায়ের জোরে একের পর এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে অবৈধভাবে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট সরকার। কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো দিনের ভোট রাতে, কিংবা আমি আর ডামির নির্বাচন করে গণতন্ত্রকে পাঠায় নির্বাসনে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সর্বোচ্চ আদালতের মাধ্যমে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আবারও ফিরতে পারে এই বিধান। বুধবার এ বিষয়ে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। বলেছেন যে পেপার বুক ডিসপেন্স উইথ এবং আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান রেখেছিলেন, বিগত শেখ হাসিনা সরকারের সময় সেটি বাতিল করার কারণে জনগণ এই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয় তবে এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যকরে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। ত্রয়োদশ সংশোধনের যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে। এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার, এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র ধ্বংসকারী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল। আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য আগামী 21 অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। নিচ্ছে আরও একটি বিরতি, আরও খবর নিয়ে ফিরবো, সাথেই থাকুন। আবারও স্বাগত নিউজ 24 সংবাদে। এবারে জানাবো মধুমতি ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সিদ্ধান্ত অনুযায়ী আজ থেকে স্বর্ণ বিক্রি হবে নতুন দামে, তবে আগের দামেই বিক্রি হবে রূপা। সবশেষ মঙ্গলবার রাতে দেয়া এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়িয়েছে বাজুস। এবার ভরিতে 1050 টাকা বাড়িয়েছে সংগঠনটি। নতুন দাম অনুযায়ী দেশের বাজারে প্রতি ভরি 22 ক্যারেট স্বর্ণের দাম পড়বে 1,72,651 টাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য।